নমস্কার, দেখছেন কলকাতা টিভি। জেলার সারাদিন নিয়ে রয়েছে আমি তস্মিনা। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে জোড়া সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 22শে মে খড়দহে ও পানিহাটিতে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছে প্রশাসনিক কর্তারা। 1 জুন রাজ্যের সপ্তম তথা শেষ দফার লোকসভা ভোট হবে রাজ্যের 10টি কেন্দ্রে। তার মধ্যে রয়েছে বিদায়ী সাংসদ তথা প্রার্থী সৌগত রায়ের দমদম কেন্দ্রটিও। এবার তার সমর্থনেই 22শে মে জোড়া সভা মুখ্যমন্ত্রীর। খড়দায় সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মাঠে এবং পানিহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ মাঠ অঞ্চলে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। দলের সর্বস্তরের কর্মী সহ সবাইকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সভাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিস্থিতি খতিয়ে দেখতে সভাস্থলে হাজির ডিসি সেন্ট্রাল কুলদীপ সোনোয়াল, রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আমাদের খড়দায় উনি আমাদের আসার অনুমতি দেওয়ার জন্য আমরা খুব খুশি এবং আমরা একটা বেশ রেকর্ড সংখ্যক মানুষকে 22 তারিখ অর্থাৎ একদিন মাত্র সময় হলে অসুবিধা নেই কিছু। আমাদের একটা অর্গানাইজেশন আছে, আমরা এখানে আনবো সৌগত নির্বাচন, সেই নির্বাচনে আমরা এখানে যাতে রেকর্ড সংখ্যক মানুষকে আনতে পারি তার জন্য চেষ্টা করব। মুখ্যমন্ত্রী বা মমতা ব্যানার্জির যে প্রতিবাদী কণ্ঠ, ভারতবর্ষে আজকে গণতন্ত্রের যে প্রহার হচ্ছে, একনায়কতন্ত্রের দিকে যে সরকার মোদীজির নেতৃত্বে যাচ্ছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যে প্রস্তুতি, এই প্রস্তুতি পর্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আসা মানেই হচ্ছে 100% সার্থক। আর মাত্র 2 দফার ভোট বাকি। প্রচারে ঝড় তুলছে তৃণমূলও। প্রার্থীর সমর্থনে প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নকে হাতিয়ার করে ভোট বৈতরণী পারের অপেক্ষায় শাসক দল। শেষ হাসি কে হাসে তার জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষায় রাজ্যবাসী। ব্যারাকপুর থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি। এরপর যে খবরে নজর রাখবো, অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। শোকজের পর এবার অভিজিৎ গাঙ্গুলিকে 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জন্যই বিতর্কে পড়েন অভিজিৎ গাঙ্গুলি। অভিজিতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নির্বাচন কমিশনের। শোকজের পর শাস্তিমূলক ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। সত্য সুন্দর, প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করা হয়, আর এরপর ঠিক কি ব্যবস্থা নিল নির্বাচন কমিশন? প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এর আগে যেরকম শোকজ করেছিল, সেই শোকজের কারণ হিসাবে তাকে শোকজ করা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের কারণেই তাকে শোকজ করা হয়। সেই শোকজের জবাব অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন কিন্তু সন্তুষ্ট হয়নি এবং সেই কারণেই তাকে সেন্সর করা হয়েছে। অর্থাৎ আজ বিকেল 5টা থেকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত 24 ঘন্টা তিনি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না বা প্রচার করতে পারবেন না, সেটাই কিন্তু তাকে বলা হয়েছে। এবং যে সেন্সরের জন্য তাকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে এই ধরনের যে মন্তব্য, সেই মন্তব্যকে কিন্তু ভালো চোখে দেখছে না জাতীয় নির্বাচন কমিশন এবং তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে কোনোভাবেই ব্যক্তি আক্রমণ করা যাবে না বা মহিলাদের সম্মানহানিকর কোনো রকম মন্তব্য থেকে বিরত থাকতে হবে, এমনটাও কিন্তু তাকে যে সেন্সরের জন্য যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতেও কিন্তু তা উল্লেখ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমাকে সত্য সুন্দর। গত 15 তারিখ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর উপর ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাবো আপনাদের। বুঝে দেয় এবং মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বের। মমতা ব্যানার্জি, তুমি শাস্তির মুখে পড়েও কমিশনকে চ্যালেঞ্জ অভিজিৎ গাঙ্গুলির। কমিশনের অর্ডারে মানহানি হয়েছে এমনটাই দাবি করেছেন অভিজিৎ গাঙ্গুলি। কমিশনের ওয়েবসাইটে অর্ডার তুলে সম্মানহানি হয়েছে, কমিশনের কোনো অফিসার প্রভাবিত, এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শাস্তির মুখে পড়েছেন অভিজিৎ গাঙ্গুলি।
বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে। সৌম্যজিৎ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা ঠিক কি চ্যালেঞ্জ করেছে? আজকেই নির্বাচন কমিশন কিন্তু বলেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করা হবে এবং সেই সেন্সরের জবাবে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে আমার মানহানি করা হয়েছে, ওই অর্ডারকে রিকনসিডার করার জন্য আমরা কিন্তু ইলেকশন কমিশনে আবেদন করেছি। এবার ইতিমধ্যেই কিন্তু আরো বলেন যে এই নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে ওই অর্ডারটি তুলে দিয়েছে এবং তার সম্মানহানি হয়েছে এবং তিনি লিগ্যাল কনসিকুয়েন্সের জন্য আগামী দিনে যাবেন। তসমিনা, ধন্যবাদ তোমাকে সৌম্যজিৎ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, শাস্তির মুখে পড়েও নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের অর্ডারে মানহানি হয়েছে অভিজিৎ গাঙ্গুলির, এমনটাই দাবি করেছেন তিনি। ওয়েবসাইটে অর্ডার তুলে সম্মানহানি হয়েছে, কমিশনের কোনো অফিসার প্রভাবিত, এমনটাই মন্তব্য অভিজিৎ গাঙ্গুলির। শাস্তির মুখে পড়েও নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ অভিজিৎ গাঙ্গুলির। কমিশনের অর্ডারে মানহানি হয়েছে, এমনটাই দাবি অভিজিৎ গাঙ্গুলির। ওয়েবসাইটে অর্ডার তুলে সম্মানহানি হয়েছে, কমিশনের কোনো অফিসার প্রভাবিত। হানি করে দিয়েছে, অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে। আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে। তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে। তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিশ নয়, এই অর্ডারটা দিয়ে এবং সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগ্যাল কনসিকুয়েন্সেস আছে। সেই জন্যেই আমি অ্যাজ এ হোল কমিশনকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কিছু অফিসারদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আমি মনে করছি। তারা হয়তো কোনোভাবে হয়তো প্রভাবিত হয়েছেন, ইনফ্লুয়েন্সড হয়েছেন। শাস্তির মুখে পড়েও নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ অভিজিৎ গাঙ্গুলির। নির্বাচনী প্রচার থেকে 24 ঘন্টার জন্য বিরত থাকার নির্দেশ নির্বাচন কমিশনের। আর এরপরেই নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ অভিজিৎ গাঙ্গুলির। কমিশনের অর্ডারে মানহানি হয়েছে, এমনটাই দাবি অভিজিতের। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছে। জয়প্রকাশ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রথমে শোকজ করা হয় আর এরপর সেন্সর করলো। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ করেছে অভিজিৎ গাঙ্গুলি, কি বলবেন? উনাকে একেবারে উনার ক্যান্ডিডেচার বাতিল করে দেওয়া উচিত। একটা আইন না মানা একটা কুৎসিত লোক বিচার বিভাগকে কলঙ্কিত করেছিল। এখন ভারতের নির্বাচন, ভারতবর্ষের বহু দলীয় যে গণতন্ত্র তাকেও কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে। সমাজের লজ্জা, এই ভদ্রলোক সমাজের লজ্জা। একে অসামাজিক তো বটেই, যে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে, যে নির্বাচনের প্রকৃত উদ্দেশ্যকে চ্যালেঞ্জ করে, সে সংবিধানকে চ্যালেঞ্জ করে। আজকে যখন উনি দিয়েছেন ওনার প্রার্থীপদ, সেখানে ভারতবর্ষের সংবিধানকে মেনে চলার তার প্রতিশ্রুতি আছে। এ কি, এ জানে না কিছু, এ নিজে আইনও জানে না। আইনজ্ঞ বলে বিচারপতি হিসেবে ঘুষ খেয়ে অর্ডার দিত, এর থেকে আর খারাপ হতে পারে? একটা হাইকোর্টের বিচারপতি ঘুষ খেয়ে অর্ডার দিত, সে আজকে নির্বাচনকেও চ্যালেঞ্জ করছে। একে সব দিক থেকে বয়কট করা উচিত, সামাজিক বয়কট করা উচিত। এ সমাজের কলঙ্ক, আর কিছু বলতে চাই না। জয়প্রকাশ বাবু, অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন যে কমিশনের কোনো অফিসার প্রভাবিত। আরে উনি তো প্রভাবিত হয়েছিলেন শুভেন্দু অধিকারীকে টাকা নিয়ে। আজকে তার উত্তর দিন না। শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকা নিয়ে বিচারপতির চেয়ারটাকে প্রভাবিত করেছিলেন। ওনার লজ্জা করে না বলতে? একটা করাপ্টেড জাস্টিস ছিলেন।
ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আরো একবার শোনাবো আপনাদের অভিজিৎ গাঙ্গুলি তিনি ঠিক কি বলেছেন। করে দিয়েছে, অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে। আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে। তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে। তারা যে সম্মানহানি আমার করেছেন এই নোটিশ নয়, এই অর্ডারটা দিয়ে এবং সেটা তাদের এতে ওয়েবসাইটে তুলে দিয়ে তার লিগ্যাল কনসিকোয়েন্সেস আছে। সেই জন্যেই আমি অ্যাজ এ হোল কমিশনকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কিছু কিছু অফিসারদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আমি মনে করছি। তারা হয়তো কোনোভাবে হয়তো প্রভাবিত হয়েছেন, ইনফ্লুয়েন্সড হয়েছেন। আর এরপর যে খবরে নজর রাখবো, কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত কোচবিহারের গীতালদহ উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী। প্রতিবাদে গীতালদহ দিনহাটা রাজ্য সড়ক অবরোধ ছাত্রীদের। অভিযোগ, প্রধান শিক্ষক K1 ফর্ম সময় মতো সাবমিট না করায় সমস্যায় ছাত্রীরা। গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার প্রধান শিক্ষকের। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি স্কুল ছুট রুখতে কন্যাশ্রী প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার। 2017 সালের জুনে রাষ্ট্রসংঘ কন্যাশ্রীকে সর্বোচ্চ জনসেবা পুরস্কার দিয়ে সম্মানিত করে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই কন্যাশ্রী প্রকল্পের সুবিধে পাচ্ছে পড়ুয়ারা। অভিযোগ, এবার সেই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত গীতালদহ উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গাফিলতিতে এই সুবিধা থেকে বঞ্চিত ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময় মতো কন্যাশ্রী প্রকল্পের K1 ফর্ম সাবমিট না করায় সমস্যায় ছাত্রীরা। এর ফলে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় গীতালদহ দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে গীতালদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। তাদের অভিযোগ, বিডিও অফিস থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় স্কুল থেকে এখনো পর্যন্ত K1 ফর্ম বিডিও অফিসে জমা দেওয়া হয়নি। ছাত্রীদের আরও অভিযোগ, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। কার গাফিলতি মনে হচ্ছে? তার প্রধান শিক্ষককে জানিয়েছো? গীতালদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার দাস বিদ্যালয়ের গাফিলতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। ফর্ম ফিল আপের সময় পড়ুয়ারা অনুপস্থিত ছিল বলে দাবি তাঁর। আগামী 4 জুন থেকে ফের এই ফর্ম ফিল আপ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এটা গাফিলতি ঠিক নয়। আর এই ফর্মগুলো একটা নির্দিষ্ট টাইমে আসে, হয়তো পুজোর পরে এলো, তখন সেই স্টুডেন্টদের আবার বলা হয়, তার মধ্যে কিছু সংখ্যক দেয়, আবার কেউ অনুপস্থিত থাকে, ফলে তাদেরগুলো ওই টাইমে করা সম্ভব হয়। মেয়েদের এগিয়ে দিতে রাজ্য সরকারের এই উদ্যোগ। বঞ্চিত পড়ুয়াদের কাছে কবে পৌঁছয় কন্যাশ্রী প্রকল্পের সুবিধা তা বলবে সময়। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিনে এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীর মা বোনদের অসম্মান করা হয়েছে, সেজন্য দুঃখিত। বসিরহাটের সভামঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, যারা বিজেপিতে চলে গিয়েছে তারা ঘটিয়েছে। ভোটের আগে বিজেপির প্ল্যান সন্দেশখালী ব্যর্থ, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীর প্ল্যান ব্যর্থ হয় বিজেপির অন্য পরিকল্পনা। এখন প্ল্যান মন্দির মসজিদে দাঙ্গা লাগানো। বসিরহাটের মঞ্চ থেকে দাবি মমতার। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারত না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। সন্দেশখালীর মা বোনেদের ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে।
মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি, মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। কয়লা পাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। মঙ্গলবার মামলা চার্জ গঠনের কথা থাকলেও দুই অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জ গঠন হয়নি। চার্জশিটের কপি পাননি অভিযুক্তের আইনজীবী। তদন্ত কতদিন চলবে প্রশ্ন তুলে সিবিআইকে তিরস্কার আদালতের। এদিন আসানসোল সিবিআই কোর্টে হাজিরা কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির। ৩রা জুলাইয়ের মধ্যে চার্জশিট জমার নির্দেশ আদালতের। শিরোনামে কয়লা পাচার মামলা, ভর্ৎসনার মুখে সিবিআই। তদন্ত কতদিন চলবে প্রশ্ন বিচারকের। ভোটের আবহে শিরোনামে কয়লা পাচার মামলা। মঙ্গলবার মামলার চার্জ গঠনের কথা থাকলেও তা হয়নি। দুই অভিযুক্ত নারায়ণ খড়কা ও জয়দেব মণ্ডল আদালতে হাজির হননি। অভিযুক্তদের আইনজীবীদের অধিকাংশই চার্জশিটের কপি হাতে পাননি, তাই এদিন ফাইনাল চার্জ গঠন করা সম্ভব হয়নি। এরপরই সিবিআইকে বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্ন, তদন্ত কতদিন চলবে? 70 থেকে 75 বছরের কয়েকজন জেল খেটে বিচারের আশায় বসে রয়েছেন। এভাবে চলতে পারে না। আর কি কোনো চার্জশিট জমা দেবেন? সিবিআই এর জবাব, চার্জশিট জমা দেওয়া হবে। ৩রা জুলাইয়ের মধ্যে চার্জশিট জমার নির্দেশ আদালতের। পরের শুনানিতে অভিযুক্তকে হাজিরার নির্দেশ বিচারক রাজেশ চক্রবর্তীর। আজকে কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিংয়ের জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে রিডিউস করার জন্য। আজকে চার্জ গঠন হওয়ার কথা কি? আজকে চার্জ গঠন হবে। কয়লা পাচার কাণ্ডে আসানসোল সিবিআই আদালতে হাজিরা মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালার। সিবিআই এর বিশেষ আদালতের নির্দেশে মঙ্গলবার আসানসোলে সিবিআই আদালতে হাজিরা দেন অনুপ মাঝি। গত সোমবার 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান লালা। লালার সঙ্গে আরও 43 জনের নাম এই কয়লা কাণ্ডে জড়িত। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ভোটের আবহে বিস্ফোরণে কাঁপল কাপদ্বীপের ঢোলাহাট। আইএসএফ সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘিরে শোরগোল। শুরু রাজনৈতিক চাপানুতোর। কি কারণে বোমা মজুত, নেপথ্যে কাদের হাত? আইএসএফ তৃণমূলের তরজা তুঙ্গে। পঞ্চম দফা ভোট মিটতেই ফের বিস্ফোরণ। বন্ধ করে বিস্ফোরণের শোরগোল। বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক তরজা। ভোট এখনো শেষ হয়নি। নির্বাচনের আবহে বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বহুবার। বিস্ফোরণের খবরও মিলেছে একাধিক জায়গা থেকে। এই আবহে পঞ্চম দফার ভোটের দিনই ফের বোমা বিস্ফোরণে উত্তেজনা। এবার ঘটনাস্থল কাকদ্বীপের ঢোলাহাটের ডোবারচক গ্রাম। সূত্রের খবর, সোমবার বিকেলে হোসেন শেখ নামে এক আইএসএফ সমর্থকের বাড়ির বন্ধ ঘরে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ঘরের চাল উড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 3টের সময় 4-2টার সময় হয়েছে, ওই বিকট আওয়াজ হয়েছিল, খুব জোরের আওয়াজ হয়েছিল। তারপর হওয়ার পরে আমরা ছুটে এসে দেখি নাই, ঘর বিরাট বড় গর্ত খোলা ছিল। আবার একটা মানে ইঁদুর ফিঁদুর মনে হয় লেগেছিল, বুঝতে হবে বাস্ট হয়ে গেছে। কি ছিল গর্তে? গর্তের পেটে ছিল। খালি ভরবার করে ধোঁয়া বেরোচ্ছে, লোকজন সব ভরা হয়ে গেছে, এসে দেখতেছি। আওয়াজ কি জোর হয়েছিল? হ্যাঁ, আওয়াজটা খুব জোর। স্থানীয় সূত্রে খবর, 2021 সালে বাড়ি ছাড়েন হোসেন শেখ। পেশার সূত্রে তিনি কলকাতায় থাকলেও তাঁর ছেলে ঢোলাহাটের বাড়িতেই থাকেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই বাড়িতে তাঁকে আর দেখা যায়নি। ভোটের আবহে বিস্ফোরণকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানুতর। একে অপরকে দোষারোপ আইএসএফ এবং তৃণমূলের। এর আগে ওনাদের ঘরদুর ভাঙচুর করার জন্য তখন শাসক দলের ছিল, অথচ শাসক দল তাদের ঘরদুর ভাঙচুর করার জন্য অনেক পরিকল্পনা করেছিল বা বোমা ফেলেছিল, এটাও আমাদের জানা আছে। আইএসএফকে শাসক দল এমনিতেই তো ভয় পাচ্ছে, কারণ ওনারা একটা যেটা চিন্তাভাবনা করেছে যে মাইনরিটি সংখ্যালঘু ভোট যেটা শাসক দলে পকেটে ছিল, তাদের পকেটটা অনেকটা খালি হতে শুরু হয়। এর মধ্যে আমাদের চক্রান্ত করে যাদেরকে তৃণমূলকে একটা কোণঠাসা করা এবং আমাদের তৃণমূলের নেতা নেত্রীদেরকে মারার জন্য প্ল্যান তৈরি করেছে। এটা এর আগে ওই বুথটা আইএসএফ জেতার পরে আমরা এই বুথের উপর খুব টর্চারি করেছে আমাদের কর্মীদের উপর, যা জিতেই কিন্তু সেটা পারেনি। আমরা সেটা প্রশাসনের উপর দ্বারস্থ হয়েছেন, প্রশাসন তার টেকআপ দিয়েছে।
বন্ধ ঘরে কিভাবে বোমা মজুত, পুরোটাই রাজনৈতিক চক্রান্ত নাকি আইএসএফ কর্মীর বাড়িতেই চলতো বোমা বাঁধার কাজ? বন্ধ ঘরের ভিতরের রহস্য উদ্ঘাটনে ঢোলাহাট থানার পুলিশ। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডল এবং মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।